কলিং অ্যাটেনশন বলছেন যে রাজ্যে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ বা উদ্যোগ নেওয়া সম্ভব। 5ই আগস্ট 2024 আমরা সবাই জানি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে ওখানকার যে প্রধানমন্ত্রী উনি দেশ ত্যাগের পর ওখানকার যে উদ্ভূত যে পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত আছি। 71-এ আমরা যখন যুদ্ধ লাগে তখন আমরা জানতাম, যখন এরকম একটা অবস্থা হচ্ছিল আমি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করি টেলিফোনিকে, কারণ খুব আর্জেন্সি। কেন্দ্রের থেকে ডিরেক্ট আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কাউকে ভিতরে না আসতে দেওয়া, একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন, কাউকে ভিতরে যেই হোক কাউকে ভিতরে না আসতে দেওয়া, পরিষ্কার, এর মধ্যে কোনো কিছু নেই। সেই অনুযায়ী আমি ওই 5ই আগস্ট সেম ডে ইন দ্য ইভিনিং আমি একটা উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের আয়োজন, সেখানে আমাদের রাজ্যের মুখ্য সচিব ছিলেন, আমাদের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন এবং অন্যান্য কেন্দ্রের এবং আমাদের অন্যান্য যে এজেন্সি তাদেরকে কিন্তু আমি ডেকেছিলাম এবং ডাকার পরে আমি ওনাদের সাথে বর্তমান কি পরিস্থিতি সেই বিষয়ে ওনাদেরকে অবগত করলাম এবং আমি কেন্দ্রের যে নির্দেশ সেটা ওনাদেরকে জানালাম এবং একটা কৌশল যে কোনো অবস্থায় যত বাংলাদেশ থেকে, কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আমরা মোরাললেস 4 ভাগের 3 ভাগই বাংলাদেশ দ্বারা আমরা মানে পরিবেষ্টিত। তো সেই জায়গায় আমাদের মেইন যে ডিরেকশন ছিল সেখানে এটা চ্যালেঞ্জ ওই সময় যে অবস্থা ছিল এবং কোনো অবস্থায় যাতে বাইরের থেকে অনুপ্রবেশ না করতে পারে তার জন্য সেখানে আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা, বিস্তরভাবে আলোচনা হয়েছে। যার যার যে ওনাদের যেসব ইনফরমেশন আছে সেখানে আমাদের মাঝে রেখেছেন, আমাদের যেসব ইনফরমেশন আছে সেগুলো আমরা রেখেছি। তো আমি ওনাদেরকে একটা কথাই বললাম যে সবার সাথে সবার জন্য একটা কোঅপারেশন থাকে যৌথভাবে, যেমন যেন না হয় হয়তো আমি জানি না, আমার পুলিশ বললো যে আমি এটা জানি না, বিএসএফ বললো আমি জানি না, একটা কোঅর্ডিনেশন ভিত্তিক যেন এই উদ্ভূত যে পরিবেশ হয়েছে ওইখানকার যে মানে অবস্থান হয়েছে তাকে মোকাবেলা করতে কোঅর্ডিনেশনের মাধ্যমে যেন করা হয়। আমরা জানি 856 কিলোমিটার আমাদের বাংলাদেশের সীমানা এবং আমরা এটাও জানি যে আমাদের এই যে 856 কিলোমিটারে সেখানে ভৌগোলিক কারণেই হোক এবং বিভিন্ন কারণে সেখানে কিন্তু আমরা কাঁটাতারের যে ফেন্সিং দেওয়ার ব্যবস্থা অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় এখন জলাজীর্ণ আছে, আমি নিজেও বহু জায়গায় গেছি এবং কিছু কিছু জায়গা আছে কালভার্ট আছে, ট্রেন কিছু, তো সেই সব জায়গার মধ্যে কিন্তু কাঁটাতারা দেওয়া সম্ভব হচ্ছে না এবং এই প্রতিটা বিষয়ে 22nd প্ল্যানারি সেশন আমি কথাটা বলছি, দিল্লিতে গিয়েও আমি আমার এই বিষয়ে আমি অবগত করেছি যে এই অবস্থায়। কিন্তু আমাদের যে লেয়ার, প্রথমে আমাদের বিএসএফ ফার্স্ট লেয়ার, সেকেন্ড হচ্ছে আমাদের টিসিআর এর লেয়ার, থার্ড হচ্ছে আমাদের পুলিশ, ত্রিপুরা পুলিশ, 3টা লেয়ারে আমরা বর্ডারের যে বিষয় সেখানে যাতে সেখানে নিশ্চিদ্র করা, আমরা জানি যে সেখানে অবৈধ অনুপ্রবেশ যাতে ঝুঁকি থাকে সেখানে না হয় তার ব্যবস্থা আমরা করেছি এবং এই অনুপ্রবেশ নিয়ে আমরা পত্রপত্রিকাতেও দেখেছি, রঞ্জিত বাবুকেও দেখেছি অনেক জায়গায় বলতে, আবার অনেকেও বলেছে, কিন্তু এগুলো আমরা মাথায় রেখেছি কিন্তু বারবার বলার চেষ্টা করেছি। কিন্তু আজকে যেহেতু এটা বিধানসভার মধ্যে এসছে, আবার আমি স্পষ্টতার সাথে আবার বলছি যে কোনো অবস্থায় আমাদের যেহেতু দিল্লি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের রাজ্য সরকার একই পার্টির নেতৃত্বের সরকার, আমরা ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, যদিও ওনারা অনেক সময় কটূক্তি করেন, যে নির্দেশ যেভাবে আমাদের একসাথে মিলে কিন্তু আমরা সেটা পালন করি, এর মধ্যে কোন রকম অসত্যতার কিছু নেই। সেই জায়গায়
আজকে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেগুলোকেও আরো বেশি আমরা স্ট্রেংথেনিং করছি, যাতে বিভিন্ন জায়গায় খবর রাখে। এবং এই যে সমন্বয়ের বিষয়টা বললাম, সেটা কিন্তু এখনো আমি এর মধ্যেও মাঝখানে এই যে পিরিয়ডটা গেল, তারপরেও আমি 2বার থেকে 3বার কিন্তু মিটিং করেছি। যখনই আমি দেখি নিউজ পেপারে উঠেছে বা আপনারা বলছেন, আমি এই বিষয়ের সাথে সাথে আমি খবর নিয়ে যে এটা হচ্ছে আপনাদের, ওনারা আমাকে আশ্বস্ত করেছেন, ওনারা আমাকে বারবার বলছেন, ওনারা আমাকে রেকর্ড দেখিয়ে বলছেন, যে ডাটা দেখিয়ে বলছেন যে না, আমাদের আগে যেরকম হতো আজকের থেকে অনুপ্রবেশ হচ্ছে না, অনেকদিন আগে থেকে। সেই জায়গায় ওনারা ডাটা দিয়ে আমাকে বুঝিয়েছেন যে সেই রকম ভাবে আমরা কিন্তু কাজ করছি, কোনো এদিকে চিন্তার কোনো বিষয় নেই। এবং এটাকে আমরা সিরিয়াসলিও নিচ্ছি। আমরা ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রক যে নির্দেশ আমাদের দিয়েছে, সেইভাবে যারা মানে বাংলাদেশের যারা বা অন্যান্য দেশের যারা আছে তাদেরকে আটক করা এবং তাদের নিজ নিজ দেশে পাঠানোর জন্য আমরা 8টা জেলায় টাস্ক ফোর্স এসটিএফ গঠন করেছি আমরা সেখানে। এবং এই এসটিএফ যিনি লিডার আছেন, যিনি নেতৃত্বে আছেন এডিশনাল এসপি বা ডেপুটি এসপি সমতুল্য। এবং এতে করে শুধু তারা না, তাদের সাথে প্রায় 129 জন পুলিশ কর্মী একসাথে যুক্ত আছে এই যে এসটিএফ এর যে গঠন করা হচ্ছে টাস্ক ফোর্স। প্রয়োজনে এই যে স্পেশাল টাস্ক ফোর্স আছে বিএসএফ এর সাথে ওরা সমন্বয় করে চলছে, আগেও করেছে যখন থেকে ফরমেশন হয়েছে, এখনো কিন্তু সেটা করছে। শুধু তাই না, আরেকটা আমরা এসটিএফ যেটা রাজ্য স্তরে, এটা তো হচ্ছে দিল্লি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ আমরা করেছি, আবার আমরা রাজ্য স্তরে একটা যে স্পেশাল টাস্ক ফোর্স আমরা গঠন করেছি, সেখানে এসপি ব্যাংকে যিনি আছেন তাকে অফিসার করা হয়েছে, উনার নেতৃত্বে সেটা চলছে। এবং সেটার মেইন উদ্দেশ্য শুধু এটা না, খালি অনুপ্রবেশ, তাছাড়াও সন্ত্রাসী, মাদক পাচারকারী, দেশ বিরোধী শক্তি, যারা চরমপন্থী এবং যারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অপরাধে যুক্ত আছে, তাদের যে কার্যকলাপ, এবং এগুলো কিন্তু বারবার আমাদের কাছে আসে, প্রতিদিনই কোন জায়গায় কি হচ্ছে সেই রিপোর্ট আমাদের কাছে আসে, এবং সেই তাদের কিন্তু সেভাবে অ্যাড্রেস করা হয়, তাদেরকে বুক করা হয়, এবং আইনের মাধ্যমে তাদেরকে যা যা করা সেটা কিন্তু করছে। আমরা এটাও জানি, যারা ভুয়া ডকুমেন্ট প্রস্তুত করে অনেক জায়গায়, আমি বারবার চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছি, আমি নিজে ভার্চুয়ালি মিটিং করেছি, ডিএমএ এসপি তাদের সাথে কথা বলেছি, অন্যান্য যারা আধিকারিক, যে কোথাও কোনো ভুয়া, আমার কাছে কয়েকটা খবর আছে, সেই খবরগুলো থাকা সত্ত্বে আমি বললাম আপনারা বলছেন, কিন্তু আমার কাছে সেই খবর আছে, এবং সেইভাবে আপনারা আমাকে ফিডব্যাক দিন। এবং সেটা কিন্তু আজকেও আমি প্রতি 14 দিন পর পর যখনই আমি ডিএমএসপিদের সাথে ভার্চুয়ালি মিটিং হয়, একটা ডিস্ট্রিক্ট এবং অন্যান্য অফিসার স্টেট লেভেলেও থাকি, সেখানেও কিন্তু এই বিষয়টা আমরা খুব করে আমরা জোর দিই। এবং মেইন কথা হচ্ছে যে সীমান্ত তো সুরক্ষিত থাকতেই হবে, এবং এতে করে আমাদের ল অ্যান্ড অর্ডার আমাদের স্টেটে যাতে বজায় থাকে তার উপর আমরা জোর দিচ্ছি। শুধু তাই নয়, আমরা প্রায় দেখি যে রেল স্টেশনে কেউ আটক হয়ে যাচ্ছে। তো এইগুলো রেল স্টেশন, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ডে আটক হচ্ছে কেন? যেহেতু নজরদারি হচ্ছে, তবেই তো আটক হচ্ছে। এবং এতে করে আপনি বলতে পারবেন না যে ঠিক আছে খালি তোর কি করতে আইসবার, এইরকম না, যা যা হচ্ছে হয়তো বা এই জায়গায় না হচ্ছে, আরেক জায়গায় কিন্তু সে আটকে যাচ্ছে। তো নজরদারি আছে, এবং আমরা যাই করছি কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে যা যা দরকার আমরা সেই কাজটা আমরা করছি। গত 3 বছর আমি স্ট্যাটিস্টিক্স আপনাদের দিচ্ছি, আমাদের মাননীয় বিধায়ক শ্রীরঞ্জিত বাবু যে বিষয়টা এসছে, আমি ওনাকে আমি ধন্যবাদ দেবো যে আজকে এই বিষয়টা এখানে এনেছেন, কারণ এটা নিয়ে আননেসারি একটা কনফিউশন হয়। গত 3 বছর অর্থাৎ 2022, 23, 24 এবং এই বছরের 31শে আগস্ট 2025 এখন পর্যন্ত অবৈধ যারা অনুপ্রবেশ করেছেন তাদের যে গ্রেফতার এবং আটক, তার সেই বিষয়ে আমি বছর ভিত্তিক আমি একটা পরিসংখ্যান আপনাদের সামনে দিচ্ছি। 2022-22 বাংলাদেশের 965 জন, এবং মায়ানমারের 17 জন, ফ্রান্সের 0, নাইজেরিয়ার 0, অর্থাৎ টোটাল বাংলাদেশ আর মায়ানমার মিলিয়ে 2022-এ 982 জন এসেছে। 2023-এ
যারা ইলিগাল মাইগ্রেন্ট, সেখানে দেখা গেছে 1014 জন বাংলাদেশি, আর মায়ানমারের 58, এই রোহিঙ্গা যাদের, আর এটা মিলে টোটাল বাকি নাইজেরিয়া ফ্রান্সের নেই প্রায় 1112। 2024-এ 947 জন বাংলাদেশি, মায়ানমারের 60 জন, আর নাইজেরিয়ার 1 জন, ফ্রান্সের কেউ নেই, সেটা মিলিয়ে প্রায় 1008। এবং এই 2025 থেকে যে আগস্ট মাসে 31 আগস্ট পর্যন্ত বাংলাদেশে 390, মায়ানমারের 16 জন, নাইজেরিয়ার 6 জন, এখানে ফ্রান্সের 4 জন, টোটাল 416। অর্থাৎ সব মিলিয়ে এই 3টা বছরে 3518। এখন এদের এই যে সংখ্যাটা, তার মধ্যে পুশব্যাকের বিষয় আছে, পুশব্যাকেরও আবার আইনগত কিছু সমস্যা থাকে, মানে পুশব্যাক শব্দটাও কিন্তু একটু সমস্যা। কাজে এই জায়গার মধ্যে সবকিছু মাথায় রেখে যেভাবে অনুপ্রবেশ ঠেকানো, সেই কাজটা কিন্তু আমাদের এই যে 3 স্তরীয় এবং আমাদের অন্যান্য যে আমাদের এজেন্সি গুলো আছে, সেইভাবে কিন্তু আমরা কাজটা করছি। এখন বাংলাদেশে থেকে বেশি লোক আছে, ইভেন মায়ানমার থেকে কিছুদিন আগে এমন পরিমাণে আমরা যখন ভিতরে ওনাদের মানে ঢোকানো হয়েছে, এখন যে মেসেজটা ওখানে আছে যে ত্রিপুরা ইজ নট এ সেফ স্টেট, এখানে গেলে কিন্তু উপায় নেই, আমাদেরকে মানে ঢুকতে দেবে না, নানা রকম আইনের, সেটা আগে কিন্তু সেটা ছিল না। সেই মেসেজটা যাওয়াতে এখন কিন্তু একেবারেই সংখ্যা অনেকটা কম হয়ে গেছে। এখন পর্যন্ত এই যে নিজ নিজ দেশে আমরা ফেরত পাঠিয়েছি যে আপনার অবৈধ অনুপ্রবেশকারী, আমি ইয়ার ওয়াইজ এবং কোন দেশের থেকে আমি এখানে আপনাদের সামনে রাখছি। 2022-এ বাংলাদেশে 894, মায়ানমারে 17 জন, অর্থাৎ 911, এবং যাদেরকে পাঠানো হয়েছে। এবং 2023-এ বাংলাদেশের 596, মায়ানমারের 61, 657, এবং 2024-এ 676 বাংলাদেশের, আর মায়ানমারের 14, অর্থাৎ 690। এবং 2025-এ 31শে আগস্ট পর্যন্ত 441, মায়ানমারের 40, বাংলাদেশের 441, অর্থাৎ 481, অর্থাৎ টোটাল 2739 জন এখন পর্যন্ত তাদের যার যার দেশে এখানে পাঠানো হয়েছে। এখন তাদেরকে ডিপোর্ট করার যখন বিষয় দাঁড়ায়, সে কিন্তু আদালতে কিন্তু অনেকে যদি ভিতরে ঢুকে যায়, তাদের কিন্তু আদালতে পেশ করতে হয়, এবং তাদের কিন্তু কারাবাসেও থাকতে হয়। এবং সেখানে কারাবাসের পর বিদেশি নাগরিকদের আমাদের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে যে প্রত্যাবর্তনের যে বিষয়, সেটা কিন্তু যাওয়ার আগে, প্রত্যাবর্তন করার আগে সেখানে কিন্তু তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়। আমাদের এখানে ডিটেনশন ক্যাম্প যেটা আছে, সেখানে মানে ডিটেনশন ক্যাম্পে রাখার পর তারপর কিন্তু পাঠানো একটা দীর্ঘ সময়, এই যে এত বড় লোক আমরা পাঠালাম আর বাকি লোক, এই যে অফিসিয়াল প্রসিডিউরের কারণে সমস্যা হয়ে যায়। এর জন্য পুরো 100% কিন্তু হচ্ছে না, কারণ এটা ওই দেশে পাঠাতে হবে, তাদের পোর্টালে আবার দিতে হবে। তো তাতে করে আমাদের যে সাধারণ প্রশাসন আছে রাজ্য সরকারের পলিটিক্যাল, সেখানে ফরেনার রেজিস্ট্রেশন অফিসারের কাছে এই প্রত্যাবর্তনের অর্ডার পাঠানোর জন্য আমরা পাঠাতে হয়, এবং আমরা কিন্তু চিঠিও দিয়েছি। বাংলাদেশের 2023-এর 1 জন, 2024-এ 38, 2024-এ 38, এবং 2025-এ 27, এবং উগান্ডা 1 জন, অর্থাৎ টোটাল 28 জন। আমরা 2025-এ 28 জন, 2024-এ 39 জন, এবং 2023-এ 1 জন। এখন এই যে 2রা মে 2025 তারিখে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশ, সেখানে বাংলাদেশি নাগরিক রোহিঙ্গাদের ক্ষেত্রে একটা বিদেশি পরিচয় পোর্টাল একটা হয়েছে, এবং সেখানে সেই পোর্টালে বায়োমেট্রিক্স এর মাধ্যমে তাদেরকে সেখানে মানে রেজিস্ট্রেশন করতে হয়, এবং তাতে করে পরিচয় সংক্রান্ত বিভিন্ন যে রেকর্ড, সেটা বিএসএফ এর কাছে আমরা দিই, এবং সেইভাবে বিএসএফ সেই কাজটা করেন পাঠানোর বিষয়টা, বিশেষ করে বাংলাদেশিদের। 14 জুন 2025 থেকে 2043 জন যে ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল, দ্যাট ইজ শর্ট ফর্মে এফআইপি, তো সেখানে 2025 থেকে 14 জুন 243 জনের সেই পোর্টালে কিন্তু লিপিবদ্ধ হয়েছে, এবং 4 জন বিদেশি, তারা কিন্তু নাবালক,
এবং নাবালক হওয়ার কারণে বায়োমেট্রিক্স তাদের ধরা পড়েন, মিলছে না আমাদেরকে। তো এর 243 জনের মধ্যে 6 জন মায়ানমার, 1 জন ক্যামেরুন এবং 1 জন গিনি এবং বাকিরা বাংলাদেশি নাগরিক রয়েছে, এবং সেইভাবে এফআইপির মধ্যে রেজিস্ট্রেশন করা হয়েছে। 4 জন যারা নাবালক তাদের এখন সেটা সম্ভব হয়। এখানে আমরা জানি যখন বুক আউট সার্কুলার একটা হয়, আমরা প্রায় জানি এই বিষয়টা আমরা জানি, সেখানে যে ইমিগ্রেশন চেক পয়েন্ট গুলোতে আছে তার সেখানেও কিন্তু এই ব্যবস্থাপনা রয়েছে, যাতে করে সেখানে যে আমার পাসপোর্টটা দিলাম সাথে সাথে হ্যাঁ আপনার ভারতবর্ষে চলে আসুন, সেই ব্যবস্থা নেই। তার জন্য কতগুলো ব্যবস্থা আছে যে কগনিজেবল অফেন্স আন্ডার পেনাল ল, সেটা দিলেই কিন্তু সেখানে চলে আসে, তাহলে ওকে ঢুকতেই দেবেন। রিস্ক অফ ইভাশন or non-cooperation, economic or strategic interest of India, example bank fraud, visa violation, তাছাড়া court orders or Interpol alerts, visa violation in case of foreigners, এই ধরনের কিছু আছে। এবং সিএসপি সেটা এবং এসপির উপরে তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে the statement of LOC for the year 2023 to 18 September 2025, সেখানে দেওয়া আছে বাংলাদেশে 2023-এ 11 এবং 2024-এ 8, 2025-এ 0, কেউ নেই। আজ রাজ্য সরকার আন্তঃসীমান্ত অনুপ্রবেশগুলোতে, আমরা যেটা একটু আগে বললাম, আমরা কিন্তু বিভিন্ন পদক্ষেপ আমরা নিচ্ছি এবং টাস্ক ফোর্স করছি। শুধু তাই নয়, আমাদের চিফ সেক্রেটারি মহোদয় উনি মানে প্রতি কিছুদিন বাদে বাদে বিভিন্ন মিটিং করেন এবং উচ্চপদস্থ যারা আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে, যেটা ওই আমি প্রথম দিন করেছিলাম সেইভাবে উনি কিন্তু এই কাজটা আমাদের করেন। এবং নিয়মিত ভাবে ওইখান থেকে নির্দেশ দেওয়া হয় রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট এবং বাস স্ট্যান্ড গুলোতে যাতে আরো বেশি করে নজরদারি রাখা হয়, সেই বিষয়ে গতিবিধির উপর নজর রাখার জন্য সেখান থেকে নির্দেশ দেওয়া হয়। তো এই হচ্ছে কাজে আমাদের কাছে যেভাবে বলছে অনুপ্রবেশ এখানে প্রচুর হয়ে গেছে, ডাটা কিন্তু সেরকম বলছে না। এবং আমরা দেখছি যে মানে আমাদের নিজেদেরও তো সমস্যা, আমাদের অভ্যন্তরীণ যে রাজ্য এবং আমাদের দেশের যে সিকিউরিটিরও জন্য আমাদের চিন্তা। তো এই বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সব নির্দেশ নিয়ে আমরা চলছি এবং আমরা আমাদের সরকার, আমি এই হাউসে আমি এটা বলতে চাই, অনুপ্রবেশকে আমরা প্রশ্রয় দেব না, এই ব্যাপারে কোন রকম আপোষ আমরা করব